এবারে আমরা আলোচনা করব উপশক্তি স্তর নিয়ে। আমরা দেখেছি যে প্রতিটি শক্তি স্তরকে এন দ্বারা চিহ্নিত করা হয়। কি দ্বারা চিহ্নিত করা হয়? প্রতিটি শক্তি স্তর প্রতিটি শক্তি স্তর প্রতিটি শক্তি স্তরকে এন দ্বারা চিহ্নিত করা হয়, অর্থাৎ পরমাণুর বাইরে নির্দিষ্ট দূরত্বে থাকা বৃত্তাকার কক্ষপথগুলোকে এন দ্বারা চিহ্নিত করা হয়। এই শক্তি স্তরগুলো আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত, কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। এই উপশক্তি স্তরগুলোকে এল দ্বারা চিহ্নিত করা হয়। কি দ্বারা? এল দ্বারা চিহ্নিত করা হয়। কি দ্বারা চিহ্নিত করা হয়? এল দ্বারা চিহ্নিত করা হয়। এই এল এর মান এবং এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। আবার প্রতিটি এল এর মান n এর মানের উপর নির্ভর করে। তাহলে প্রতিটা এল এর মান কার মানের উপর নির্ভর করে? এন এর মানের উপর, অর্থাৎ প্রধান শক্তি স্তরের মানের উপর নির্ভর করে। এই এল শক্তি স্তরকে, এল কে বা উপশক্তি স্তরকে অরবিটাল বলা হয়। কি বলা হয়? অরবিটাল বলা হয়। প্রশ্ন যদি আসে অরবিটাল কাকে বলে, তাহলে অরবিটাল হলো পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে স্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। কি বললাম? পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে স্থানে ইলেকট্রন মেঘের ঘনত্বটা বেশি। তাহলে অরবিটাল হলো যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। কি বেশি? ঘনত্ব বেশি, প্রায় 99%। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে স্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি তাকে আমরা কি বলবো? অরবিটাল বলবো। অরবিটাল গুলোকে এল দ্বারা চিহ্নিত করা হয় বা এদেরকে উপশক্তি স্তর বলে। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত এবং এন এর মানের উপর নির্ভর করে এল এর মান। তাহলে এন এর মানের উপর নির্ভর করে কতগুলো উপশক্তি স্তরকে আমরা এবার দেখব। অর্থাৎ n যদি 1 হয়, তাহলে এল এর মান দাঁড়াবে, এল কি দাঁড়াবে? 0 থেকে 1-1 পর্যন্ত। কেননা কারণ আমাকে বলছে যে এল এর মানটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে n এর মান যদি 1 হয়, তাহলে এল কত হবে? n-1। তার মানে দাঁড়ায় যে এটা হচ্ছে 0 থেকে 0 পর্যন্ত, অতএব এল এর মান কত দাঁড়ায়? 0 থেকে 0 পর্যন্ত সংখ্যা কত আছে? 0 আছে। আবার n = 2 হলে এল কত দাঁড়াবে? 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে 0 থেকে 1 পর্যন্ত সংখ্যা কি আছে? 0 আছে, 1 আছে। তাহলে 0 আর 1। তাহলে ঠিক সেভাবে n = 3 হলে এল কত দাঁড়াবে? 0 থেকে 3-1, মানে কি 0 থেকে 2 পর্যন্ত। তাহলে 0 থেকে 2 পর্যন্ত সংখ্যা কত আছে? 0 আছে, 1 আছে, 2 আছে। বুঝতে পারছেন? আবার n যদি 4 হয়, হলে এল এর মান কত দাঁড়াবে? 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ 4-1, তার মানে কত? 3। 0 থেকে 3 পর্যন্ত। তাহলে 0 থেকে 3 পর্যন্ত সংখ্যা আছে, 0 আছে, 1 আছে, 2 আছে এবং 3 আছে। তাহলে দেখেন তো যে আমি বলেছিলাম যে প্রতিটা এল এর মান নির্ভর করবে কার মানের উপর? এন এর মানের উপর। তাহলে এন এর মান যদি না থাকে সেখানে আমরা এল এর মান বের করতে পারবো না। তাহলে এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান হবে 0। অর্থাৎ কিভাবে আসতো? 0 থেকে n-1, মানে এন এর মান যখন 1 বসাবো, 1-1 মানে 0। তাহলে 0 থেকে 0 পর্যন্ত সংখ্যা কেবলমাত্র 0। আবার n = 2 হলে এল এর মান হয় 0 থেকে n-1, অর্থাৎ 2-1 = 0 থেকে 1 পর্যন্ত। 0 থেকে 1 পর্যন্ত সংখ্যা হলো 0 এবং 1। এল এর মান 3 হলে এল এর মান 1 2 3, এল এর মান 4 হলে এল এর মান হচ্ছে 0 1 2 3। আশা করি এই দুটো কিভাবে আসছে আপনারা এখন বের করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখন আসেন যে আমরা জানলাম যে উপশক্তি স্তরগুলোকে এল দ্বারা চিহ্নিত করা হয়। কি দ্বারা চিহ্নিত করা হয়? এল দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে জ্ঞাতার্থে বলে রাখি যে এল এর মান যখন 0, তখন সেটা হলো এস অরবিটাল। সেটা কোন অরবিটাল? এস অরবিটাল। তাহলে এল এর মান 0 হলে সেটা হলো এস অরবিটাল। এল = 1 হলে সেটা হলো পি অরবিটাল। এল = 2 হলে সেটা হলো ডি অরবিটাল এবং এল = 3 হলে সেটা হলো এফ অরবিটাল। তাহলে এল এর মান যখন 0 সেটাকে আমরা বলবো এস অরবিটাল। এল এর মান যখন 1 তখন সেটা হচ্ছে পি অরবিটাল। এল এর মান যখন 2 তখন সেটা হলো ডি অরবিটাল। আর এল এর মান 3 হলে সেটা হবে এফ অরবিটাল। এটুকু ক্লিয়ার? এবারে আসেন অরবিটালে ইলেকট্রন বিন্যাসের নীতি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা জানলাম যে উপশক্তি স্তরগুলোকে এল দ্বারা চিহ্নিত করা হয়। এল এর মান হচ্ছে
0 থেকে n-1 পর্যন্ত বিন্যস্ত থাকে এবং n ইকুয়াল টু 0 হলে সেটা হয় s অরবিটাল, l ইকুয়াল টু 1 হলে সেটা হয় p অরবিটাল, l ইকুয়াল টু 2 হলে সেটা হয় d অরবিটাল এবং l ইকুয়াল টু 3 হলে সেটা হয় f অরবিটাল। এগুলো কি? এগুলো হচ্ছে উপশক্তি স্তর। এবং এর আগে আমরা জেনেছি যে পূর্ণ শক্তি স্তরে অর্থাৎ প্রতিটা n বা প্রতিটা বৃত্তাকার শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। 2n² সূত্র দ্বারা আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারি। এখন প্রতিটি প্রধান শক্তি স্তরে প্রতিটি প্রধান সেলের জন্য উপশক্তি স্তর 12+1, অর্থাৎ প্রতিটা প্রধান শক্তি স্তরের জন্য উপশক্তি স্তর হলো 12+1। অর্থাৎ n ইকুয়াল টু যদি 1 হয়, তবে l ইকুয়াল টু আমরা জানলাম 0। অর্থাৎ প্রধান শক্তি স্তরে একে উপশক্তি স্তর থাকবে 2 × 0 + 1 ইজ ইকুয়াল টু 1 আসবে 1। অর্থাৎ প্রতিটি প্রধান সেলের জন্য উপশক্তি স্তরের সংখ্যা হলো 12+1। যেমন n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে l এর মান আমরা পাই হচ্ছে 0 এবং 1। অর্থাৎ এখানে দাঁড়ায় 2 × 0 + 1 মানে হচ্ছে 1 এবং 2 × 1 + 1 মানে দাঁড়ায় হচ্ছে 3। অর্থাৎ প্রতিটা প্রধান শক্তি স্তর n এর জন্য উপশক্তি স্তরের সংখ্যা হচ্ছে 12+1। আমরা জানি n ইকুয়াল টু 2 হলে l এর মান দাঁড়ায় 0 এবং 1। কেন? কারণ ওই যে n এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে 0 এবং 1 আসবে। তাহলে যখন l এর মান আমি 0 বসাই তখন মান আসতেছে 1, অর্থাৎ উপশক্তি স্তর হচ্ছে একটা। যখন n এর মান 1 বসাচ্ছি তখন উপশক্তি স্তর হচ্ছে 3টা। তাহলে 2 নম্বর কক্ষপথে উপশক্তি স্তরের সংখ্যা মোট কয়টা? 2 নম্বর শক্তি স্তরে মোট উপশক্তি স্তরের সংখ্যা হচ্ছে 4টা। কয়টা? 4টা। উপশক্তি স্তরের সংখ্যা কয়টা? 4টা। এইভাবে প্রতিটি প্রধান সেলের জন্য উপশক্তি স্তর হচ্ছে 12+1। আবার আমরা জানি প্রতিটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2n²। অর্থাৎ প্রতিটা সেলে ইলেকট্রন বিভক্ত হবে কোন সূত্র দিয়ে? 2n² দিয়ে। ঠিক সেভাবে প্রতিটি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 12+1। প্রতিটি অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হচ্ছে 2 × 12+1। অর্থাৎ প্রতিটি উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো 2 × 12+1 এই সূত্র অনুসারে বিভাজিত হবে। অর্থাৎ s অরবিটালের ধারণ ক্ষমতা কত, p অরবিটালের ধারণ ক্ষমতা কত, সেগুলো আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। যেমন দেখেন যে অরবিটাল যদি হয় s, আমরা জানি s হলে l এর মান কত আসে? 0 আসে। l এর মান কত আসে? 0 আসে। তাহলে এই s অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l+1, অর্থাৎ 2 × 1 মানে কত? 2টি। তার মানে s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2টি। s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 2টা। এবার অরবিটাল যদি হয় p, তার মানে l এর মান দাঁড়ায় হচ্ছে 1, অর্থাৎ 2 × 2l+1। 2 একে 2 আর 1 3, 3 2 এ কত আসে? 2 × 3 ইজ ইকুয়াল টু আসে 6টি। তার মানে p অরবিটাল সর্বোচ্চ 6টি ইলেকট্রন ধারণ করতে পারবে। কয়টি? 6টি। আবার অরবিটালটা যদি হয় d অরবিটাল, তাহলে l এর মান কত আসে? l এর মান আসে 2, অর্থাৎ 2 × 2l+1, অর্থাৎ 2 × 5। 2 2 এ 4 আর 1 কত? 5। 5 2 এ কত আসে? 10টি। তার মানে অরবিটাল যদি হয় d, তাহলে সেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টি। কয়টি? 10টি। আবার অরবিটাল যদি হয় f, তাহলে l এর মান কত? 3। তাহলে 2 × 12+1, তার মানে 2 × 7 ইজ ইকুয়াল টু 14। অর্থাৎ অরবিটাল f হলে তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 14টি ইলেকট্রন। তাহলে আমি কি বললাম যে প্রতিটা উপশক্তি স্তরকে আমরা l দ্বারা প্রকাশ করি। l এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। l এর মান যখন 0, s অরবিটাল। আবার আমরা জানি যে প্রতিটা উপশক্তি স্তর বিভক্ত হয় n এর মানের অনুসারে। তাহলে প্রতিটা প্রধান শক্তি স্তরের জন্য উপশক্তি স্তরের সংখ্যা হলো 2l+1 এবং প্রতিটা উপশক্তি স্তরে অর্থাৎ প্রতিটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা বা ইলেকট্রন প্রবেশের সূত্র হলো 2 × 12+1। অর্থাৎ অরবিটাল যদি s হয় তাহলে ইলেকট্রন আসবে 2টা। অরবিটাল যদি p হয় তাহলে তার ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 6টা। অরবিটাল যদি d হয় ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টা। অরবিটাল যদি f হয় তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 14টা। অর্থাৎ প্রতিটি অরবিটাল বিভিন্ন মানের ইলেকট্রন ধারণ করে থাকে।
এই অরবিটালের ইলেকট্রন ধারণের উপরে আমরা সবগুলো অরবিটালের ইলেকট্রন যোগ করলে আবার সেম ভাবে পূর্ণ শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা চলে আসবে। আমরা এখন 1 থেকে 4 পর্যন্ত বা 1 থেকে 4 নম্বর কক্ষ পর্যন্ত প্রধান শক্তি স্তর অনুসারে উপশক্তি স্তর এবং উপশক্তি স্তর অনুসারে ইলেকট্রন ধারণ ক্ষমতা পূর্ণ শক্তি স্তর হিসাবে ইলেকট্রন ধারণ ক্ষমতা একই কিনা তার সম্বন্ধে আমরা এবার জানবো। তাহলে চলো জানা যাক। এবারে আমরা দেখব যে প্রতিটি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে একটি পূর্ণ অরবিটালের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ 2n² সূত্র অনুসারে সেগুলো বিন্যস্ত হয় কিনা তা। এই একটা ছকের মাধ্যমে আমরা খুব সহজে সেগুলোকে উপস্থাপন করতে পারি এবং এই প্রশ্নটা তোমাদের বোর্ড কোশ্চেনগুলোতে খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং কয়েকটা বোর্ডে ইতিমধ্যে চলে এসেছে যে এর মান অনুসারে ইলেকট্রনগুলোকে অরবিটালে বিন্যস্ত করে তাদের প্রতীক এবং নাম সহ উল্লেখ করতে হবে। আমি কি লিখছি যে শক্তি স্তর অর্থাৎ এই জায়গাতে আমরা n এর ক্রমগুলো বসাবো। n = 1 2 3 হলে n এর মান অনুসারে l এর মানগুলো কি আসবে এবং l এর মান অনুসারে অরবিটালটার নাম কি হবে এবং ওই অরবিটালটার প্রতীক কি আসবে এবং অরবিটালের ইলেকট্রন সংখ্যা। আমরা জানি যে কোনো অরবিটালের ইলেকট্রন সংখ্যা হয় 2 × 2l + 1 এই সূত্র অনুসারে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়ে থাকে এবং এই প্রতিটা অরবিটালের ইলেকট্রন যোগ করলে মোট অরবিটাল ইলেকট্রন সংখ্যা অর্থাৎ একটা পূর্ণ অরবিটাল যেটাতে আমরা 2n² সূত্র দ্বারা বিন্যস্ত করে থাকি সেই সূত্র অনুসারে আমরা বিন্যস্ত করতে পারবো। তাহলে চলো দেখা যাক। এবার n = যদি 1 হয় অর্থাৎ n = কত হবে 1 হবে। n = 1 হলে আমরা জানি এটা কোন সেল, n = 1 হলে আমরা জানি এটা হচ্ছে কে সেল অর্থাৎ প্রধান শক্তি স্তর। এখন আমরা ইতিপূর্বে দেখেছি যে n এর মান যদি 1 হয় তাহলে l এর মান কত আসে, l এর মান আসে হচ্ছে 0। আবার l এর মান যদি 0 হয় তাহলে অরবিটালটা হয় কোন অরবিটাল, s অরবিটাল। এবং আমি লিখে রাখছি যে প্রতীকটা হবে কি সামনে n এর মান হবে এবং এই জায়গাতে আমরা অরবিটালের নামটা বসাবো। অর্থাৎ যেহেতু 1 নম্বর কক্ষপথ তাই লিখলাম 1, যেহেতু অরবিটালটা s তাহলে প্রতীক হলো 1s। বুঝতে পারছেন? এখন s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা জানি দুইটা। কয়টা? দুইটা। কেমনে পাইলাম? l এর মান 0 বসান, 0 আর 2 গুণ করলে কত হয় 0, তার সাথে 1 গুণ করলে কত হয় 1, 1 আর 2 আবার গুণ করলে মান আসবে 2। অর্থাৎ 2 × 0 + 1 = মান কত আসে 2 আসবে। কত আসবে 2 আসবে। তাইলে এই শক্তি স্তর অনুসারে দেখেন তো যে 2n² সূত্র মতে n = যখন 1 হয় তখন 2n² আমাদের কত মান আসছিল 2 আসছিল। অর্থাৎ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন ছিল মাত্র 2টা। কয়টা ছিল? 2টা ছিল। তাহলে এবার আসেন যে n = যদি 2 হয়, n = 2 হলে আমরা সেটা জানি কোন সেল, l সেল। এগুলো অতিরিক্ত জিনিস, আমি এগুলো লিখে দিচ্ছি, পাঠ্য বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা জাস্ট বুঝো, জিনিসটাকে বুঝলে খুব সহজে আয়ত্ত করে নিজে লিখতে পারবে। তাহলে n = 2 হলে আমরা জানি n = 2 হলে l এর মান কত আসে, একবার আসে 0, আবার l এর মান কত আসে, একবার আসে 1। কেন? ওই যে l এর মানটা কোথা থেকে 0 থেকে n-1 পর্যন্ত বিদ্যমান থাকে না, তাহলে n এর মান যদি 2 বসাও 2 থেকে 1 বাদ, তার মানে কত থাকে 1 থাকে। 0 থেকে 1 মানে কত, ওখানে 0 আছে 1 আছে, 0 আছে 1 আছে। তাহলে l এর মান যখন 0 তখন অরবিটালটা হচ্ছে s অরবিটাল ভাইয়া। আবার l এর মান যখন 1 তখন সেটা হচ্ছে p অরবিটাল। কোন অরবিটাল? p অরবিটাল। তখন সেটা হচ্ছে p অরবিটাল। আবার অরবিটালটা যখন s তখন আমরা এটাকে প্রতীক দিলাম 2s, কেননা সামনে হচ্ছে n অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার নাম্বার, পরে হচ্ছে ওই অরবিটালের অনুসারে নামটা বসাবো। ঠিক আছে? এবার যেহেতু অরবিটালটার প্রধান কোয়ান্টাম সংখ্যা 2 এবং অরবিটালের নাম হচ্ছে p, তাহলে এটা আসলো 2p। তাহলে l এর মান 0 হলে s অরবিটাল, l এর মান 1 হলে সেটা হবে p অরবিটাল। এখন s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা। কয়টা? 2টা। এবং p অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আসে, এখানে 2 বসান, 2 আর 2 মিলে কত হয় 4, 2 আর 2 মিলে কত হয় 6, l এর মান 1 বসান, 1 আর 2 মিলে কত হয় 2, 2 আর 1 যোগ করলে কত হয় 3, 3 আর 2 যদি গুণ করেন তাহলে কত আসে 6 আসে। আমরা ইতিপূর্বে জেনেছি যে একটা p অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন ধারণ করতে পারে। এখন এই জায়গাতে 2n² সূত্র মতে s অরবিটাল এবং p অরবিটালের ইলেকট্রন সংখ্যা যদি যোগ করি, s অরবিটাল প্লাস p অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করলে দাঁড়ায় 2 আর 6 কত 8। আবার আমরা জানি যে n এর মান যদি 2 হয়, n এর মান যদি 2 হয় সেই সূত্র অনুসারে n = 2 হলে 2n² মানে কত আসে, 2n² এর মানও আমার কত আসে 8 আসে। আমরা জেনেছি যে বোর তত্ত্বের 2n² সূত্র অনুসারে প্রতিটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সূত্র মতে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকে 8টা। কয়টা থাকে ভাইয়া? 8টা ইলেকট্রন থাকে। তাহলে এবার আসেন n = যদি 3 হয়, n = 3 হলে l এর মান কত পাবো 0 পাবো, 3 থেকে একবার দিলে কত 2 পাবো। তাহলে 0 থেকে 2 পর্যন্ত সংখ্যা হলো 0, 1 এবং 2। তাহলে একবার l এর মান পাবো আমরা হচ্ছে 0, আরেকবার l এর মান পাবো হচ্ছে 1, আরেকবার l এর মান পাবো হচ্ছে 2। কত পাবো? 2 পাবো। তাহলে l এর মান যখন 1, দেখেন l এর মান যখন 1, l এর মান যখন 2, l এর মান 0 হলে সেটা হলো s অরবিটাল,
এল এর মান 1 হলে সেটা হলো পি অরবিটাল, আর এল এর মান ডি হলে, সরি 2 হলে সেটা হলো ডি অরবিটাল। কোন অরবিটাল? ডি অরবিটাল। তাহলে যেহেতু আমরা নামকরণ করব, তাহলে এটা হবে 3s, তারপর টুকু হবে 3p, এবং এটা হবে 3d। কি হবে? 3d হবে। তারপরে আমরা জানি যে প্রতিটা উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2 × 12+1 এই সূত্র অনুসারে। তাহলে এল এর মান যখন এল এর মান যখন 0, তখন ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো দুইটা। কয়টা? দুইটা। এল এর মান যখন 1, তখন ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 6টা। কয়টা ভাইয়া? 6টা। আর এল এর মান যখন 2, তখন ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 10টা। কয়টা? 10টা। তাহলে মোট ইলেকট্রন কি দাঁড়ায়? মোট ইলেকট্রন দাঁড়ায় 2 + 6 + 10 = 18, অর্থাৎ 18টা। আবার আমরা জানি 2n² সূত্র মতে n = যদি 3 হয়, তাহলে 2 × 3² ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 18টি। তাহলে দেখেন তো অরবিটালগুলো সব ইলেকট্রন যোগ করলে পূর্ণ একটা অরবিটাল ইলেকট্রন সংখ্যার সমান হয় কিনা? হয়, হয়। এবার আসেন n = যদি 4 হয়, n = যদি 4 হয়, n = 4 হলে আমরা জানি সেটা হচ্ছে n সেল, আর এটা ছিল m সেল। n সেলে আসেন, n = 4 হলে মান হবে 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ l = একবার পাবেন 0, l = একবার পাবেন 1, l = একবার পাবেন 2, এবং আরেকটা l = পাবেন হচ্ছে আপনি 3। কত পাবেন? 3 পাবেন। কত পাবেন? 3 পাবেন। তাহলে এবার আসেন যে l = যখন 1, l = যখন 0, l = যখন 1, আবার l = একটা মান পাচ্ছেন আপনি 3। আমরা জানি l = 0 হলে s অরবিটাল, l = 1 হলে p অরবিটাল, l = 2 হলে সেটা হচ্ছে d অরবিটাল, এবং l = 3 হলে সেটা হয় f অরবিটাল। কি অরবিটাল হয়? f অরবিটাল হয়। আমরা জানি s অরবিটালে এইগুলো নামকরণ অনুসারে আমরা শুরুতে বসাবো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এবং পরে বসাবো ওই মৌলের অরবিটালের নামটা। তাই প্রধান কোয়ান্টাম সংখ্যা যেহেতু 4, তাহলে এটা হচ্ছে 4s, তারপর হচ্ছে 4p, এরপর হচ্ছে 4d, এবং এরপর হচ্ছে 4f। বুঝতে পারছেন? এবারে এইবারে আসেন যে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখন আমরা জানি অরবিটালটা যখন s, তখন ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, p অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 6, এবং d অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 10, এবং l এর মান যখন 3, তখন ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা জেনেছি 14টা। কয়টা? 14টা। তাহলে মোট ইলেকট্রন কয়টা দাঁড়ায়? 2 + 6 + 8, সরি 10 যোগ হচ্ছে 14, তার মানে কত দাঁড়ায়? 32টা। কত দাঁড়ায়? 32টি। আবার আমরা এটাও জেনেছি যে 2n² সূত্র অনুসারে n = 4 হলে তখন ইলেকট্রন ধারণ ক্ষমতা দাঁড়ায় 32টি। অর্থাৎ এই ছকের মাধ্যমে আপনি দেখেন যে প্রতিটা উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাগুলো যোগ করলে মোট ইলেকট্রন সংখ্যার সমানই আসে, মোট ইলেকট্রন সংখ্যার সমানই আসে। অর্থাৎ বোর তত্ত্ব অনুসারে আমরা জেনেছিলাম যে প্রতিটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n² সূত্র দ্বারা, যেখানে n = 1 2 3 4 অনেকগুলো ক্রমিক সংখ্যা হতে পারে। এখন এই n এর মান যখন 1 হয়, তখন ধারণ ক্ষমতা ছিল 2টা, n = 2 হলে ধারণ ক্ষমতা ছিল 8টা, n = 3 হলে ধারণ ক্ষমতা ছিল 18টা। একদম শুরুর দিকে আমরা এগুলো জেনেছি। তাহলে দেখেন, আবার আমি বলছি যে প্রতিটা শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত, ওইগুলাকে এল দ্বারা চিহ্নিত করা হয়। ওই প্রতিটা উপশক্তি স্তর বা অরবিটালের ইলেকট্রন সংখ্যাগুলোকে যোগ করলে আমরা মোট ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ 2n² সূত্রের সমান সংখ্যক ইলেকট্রন প্রতিটা উপশক্তি স্তরে পাই। তাহলে প্রতিটা শক্তি স্তরের ইলেকট্রনগুলো অনেকগুলো উপশক্তি স্তরেও যে বিভক্ত হতে পারে, এই সারণী বা এই ছকের মাধ্যমে আমরা সেটা প্রমাণ করতে পারি। আশা করি এই ছক তোমাদের ক্লিয়ার। সুন্দর মতো নিখুঁতভাবে যদি একবার বুঝে যাও, তাহলে তুমি নিজেই n = 4 5 6 যা খুশি হোক না কেন, তুমি নিজেই সেটাও তৈরি করতে পারবে। তবে তোমাকে মনে রাখতে হবে, উপরের এই কয়েকটা কথা তোমাকে মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে শক্তি স্তর, পরেরটা n এর মান অনুসারে l এর মান। আমি বারবার তোমাদের বলছি যে l এর মান নির্ভর করবে n এর মানের উপর। লাইনগুলো প্রত্যেকটাই বহু নির্বাচনের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটু মনোযোগ দিয়ে মনে রাখলে ইনশাআল্লাহ পরীক্ষায় তোমার কমন আসবে। আবার আমি প্রতিটা অরবিটালের নাম আছে, যখন l এর মান 0, তখন সেটা s অরবিটাল, l এর মান 1 হলে p অরবিটাল, l এর মান 2 হলে d অরবিটাল, l এর মান 3 হলে f অরবিটাল। এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো।